একাদশ দ্বাদশ শ্রেণীর সোনার তরী কবিতার গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সিকিউ সলভ করবো আমরা আজকের এই ক্লাসে। বিগত বছরগুলো বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন কলেজের পরীক্ষায় যে এমসিকিউ গুলো এসেছে, যে টাইপের সিকিউ এসেছে, সেগুলো এই এক ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করি। আমাদের প্রথম এমসিকিউ এ বলা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? গীতাঞ্জলি, সোনার তরী, বনফুল নাকি বলাকা? দেখো, কবি ও লেখক পরিচিতি কিন্তু প্রত্যেকটা কবিতা তোমাকে পড়তে হবে, কারণ এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম বনফুল। কি? বনফুল। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1860, 1861, 1862, 1863। আমরা জানি তিনি 1861-তে জন্মগ্রহণ করেন এবং 1941-এ তিনি মৃত্যুবরণ করেন। 1941-এ মৃত্যুবরণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পান? 1903 খ্রিস্টাব্দ, 1913 খ্রিস্টাব্দ, 1923 খ্রিস্টাব্দে নাকি 1933 খ্রিস্টাব্দে? আমরা জানি যে 1913 খ্রিস্টাব্দে কিন্তু তিনি নোবেল পুরস্কার লাভ করেন। ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? ফসলের কাজ সম্পূর্ণ হওয়া, কর্মের পরিণতি, কর্মময় জীবন নাকি ফসল তোলার তারা? এটা মূলত কর্মের পরিণতি বোঝাচ্ছে। ধান কাটা হলো সারা এই চরণটার দ্বারা মূলত বোঝানো হয়েছে কর্মের পরিণতি। সোনার তরী কবিতার বর্ণনা মতে বর্ষা কখন এলো? ধান কাটার শুরু হলে, ধান কাটতে কাটতে, ধান কাটা শেষ হলে, নাকি নৌকায় ধান তুলে দিলে? দেখো, কবিতার চরণে কিন্তু বলাই আছে, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। কি বলা আছে? কাটিতে কাটিতে ধান, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। তাহলে অবশ্যই এটা কি হবে? ধান কাটতে কাটতে, ধান কাটতে কাটতে। একখানি ছোট ক্ষেত আমি একেলা, এখানে আমি শব্দটির প্রতীকী অর্থ, এখানে প্রতীকী অর্থ জানতে চাইছে। এখানে কবি, মাঝি, কৃষক নাকি জেলে? দেখো, এই যে একখানি ছোট ক্ষেত আমি একেলা, এই আমি দ্বারা প্রতীকী অর্থে আসলে কবিকে বোঝাচ্ছে। প্রতীকী অর্থে কাকে বোঝাচ্ছে? কবিকে। সঠিক উত্তর হবে হচ্ছে কবি। পরপারে দেখিয়া কা তরু ছায়া মসি মাখা, এখানে মসি মাখা বলতে কি বোঝানো হয়েছে? কালো রঙে মাখানো, অস্পষ্ট মহাকাল, মসি দ্বারা অস্পষ্ট নাকি মসি দ্বারা মাখা? এখানে অস্পষ্ট মহাকালকে ইঙ্গিত করা হচ্ছে। সোনার তরী কবিতায় কোন সময়ের কথা বলা আছে? ধান, রাত, প্রভাত, দুপুর, বিকেল? দেখো, একদম কবিতার লাইনে কিন্তু বলা আছে প্রভাত বেলা। কোন সময়ের কথা বলা আছে? প্রভাত বেলা। তাহলে উত্তর হবে কি? প্রভাত। সোনার তরী কবিতায় প্রভাত বেলা শব্দটির ভাবগত তাৎপর্য কি? সকালবেলা, জীবনের শুরু, চাষের প্রারম্ভিক সময় নাকি শুভ সময়? এখানে এই কবিতাটা কিন্তু একটা রূপক কবিতা। এখানে এই প্রভাত বেলা দ্বারা আসলে জীবনের, কর্মের শুরুকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? কর্মের বা জীবনের শুরু। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, এই চরণটিতে আমি বলতে প্রতীকী অর্থে কাকে বোঝানো হয়েছে? মাঝিকে, কৃষককে, কবিকে, মহাকালকে। মাত্রই দেখলাম কাকে বোঝানো হয়েছে? কবিকে বোঝানো হয়েছে। প্রতীকী অর্থে বোঝানো হয়েছে কবিকে। সোনার তরী কবিতায় মাঝির আচরণে কি প্রকাশ পেয়েছে? ছলনার অভিনয়, চরম বাস্তবতা, নির্বিকারত্ব, নিরাসক্তি, চপলতা? মাঝির আচরণে প্রকাশ পেয়েছে নির্বিকারত্ব, নিরাসক্তি। এটা কোথায় পাবা? তোমরা যদি শব্দ অর্থটা ভালো করে ব্যাখ্যা সহকারে পড়ো। শব্দ অর্থে কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দেওয়া আছে, সেই ব্যাখ্যা থেকে কিন্তু এই প্রশ্নটা এসেছে। সোনার তরী কবিতায় ঠাঁই নাই ঠাঁই নাই কথাটিতে মাঝির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে? অনাগ্রহ, নিবেদন, স্মৃতিচারণ, হতাশা? কি প্রকাশ পেয়েছে? অনাগ্রহ প্রকাশ পেয়েছে। সোনার তরী কবিতায় কৃষককে তরীতে নিতে না চাওয়ার কারণ কি ছিল? অপরিচিত বলে, তরীটি ছোট, মাঝি উদ্বিগ্ন থাকায়, দুর্যোগের কারণে। দেখো, কবিতায় কিন্তু ডিরেক্ট লাইনই ছিল যে ছোট সে তরী, ঠাঁই নাই ছোট সে তরী, অর্থাৎ তরীটা কি? তরীটা ছোট ছিল, এজন্য কিন্তু সে নিতে পারে নাই। সোনার তরী কবিতায় বাংলা কোন মাসের উল্লেখ আছে? আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন? কবিতার চরণে ডিরেক্ট বলা আছে শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে। তাহলে এটা কি হবে? শ্রাবণ হবে। কি হবে? শ্রাবণ হবে। কাল স্রোতের কাছে মানুষের কোনো মূল্য নেই, এই বিষয়টির প্রতিফলন ঘটেছে কোন লাইনে? একখানি ছোট ক্ষেত আমি একেলা, দেখে যেন মনে হয় চিনি উহারে, এখন আমারে লহ করুণা করে, শূন্য নদীর তীরে রহিণী পড়ি। দেখো, প্রথম যে লাইন, একখানি ছোট ক্ষেত আমি একেলা, এখানে মানুষের মানে ছোট যে জীবন পরিধি, মানুষের যে ক্ষণস্থায়ী জীবন পরিধি, সেই জিনিসটাকে বোঝাচ্ছে। আর এখানে ব্যক্তি মানুষ সম্পূর্ণ একা, দেখে যেন মনে হয় চিনি উহারে। আমাদের কবির যখন মাঝিকে দেখে মনে হচ্ছিল, বা কৃষকের বলতে আবার মাঝিকে দেখে মনে হচ্ছিল চিনে, এটা দ্বারাও কিন্তু আসলে কাল স্রোতের কাছে মানুষের কোনো মূল্য নেই এমন কিছু বোঝায় না। এখন আমারে লহ করুণা করে মহাকালের তরীতে ঠাঁই পাওয়ার জন্য এখানে কবি অনুরোধ করতেছে। এখানেও আসলে কিন্তু মানুষের কোনো মূল্য নেই এমন কিছু প্রকাশিত হয় না। বাট শূন্য নদীর তীরে রহিণী পড়ি, অর্থাৎ কি ব্যক্তি মানুষকে কি মহাকাল কিন্তু গ্রহণ করলো না,
ব্যক্তি মানুষ বিলীন হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যক্তি মানুষের কোনো মূল্য নেই, শুধুমাত্র তার কর্মের মূল্য আছে। ব্যক্তি জীবন কদরহীন এ উপলব্ধির ইঙ্গিত রয়েছে সোনার তরী কবিতার কোন চরণে? এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, শুধু তুমি নিয়ে যাও খনি ঘেঁষে, সকলই দিলাম তুলে থরে বিথরে, শূন্য নদীর তীরে। এই যে আবারও সেই একই, দেখো শূন্য নদীর তীরে রহিণী পড়ে, এটা দ্বারাই বোঝা যাচ্ছে কি ব্যক্তি জীবন কর্ম কদরহীন, বাট ব্যক্তির যে কর্ম এটার মূল্য আছে। সোনার তরী কবিতায় কবির আক্ষেপ নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে? আমার সোনার ধানে গিয়েছে ভরি। সোনার ধান বলতে এখানে সৃষ্টিকর্ম, এখানে আক্ষেপের কিছুই বোঝায় নাই। এখন আমারে লহ করুণা করে, এখানে সে রিকোয়েস্ট করছে তাকে নেওয়ার জন্য, বাট তাকে কিন্তু নেওয়া হয় নাই। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, এখানে মানে তুমুল বর্ষা বা ব্যক্তি জীবনের যদি বলি আমরা যে দুঃসময়কে ইঙ্গিত করতেছে, এমন কিছু আসলে নাই আক্ষেপের বিষয়। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, এখানেই কিন্তু তার আসলে আক্ষেপ ছিল যে সোনার তরী তার সৃষ্টিকর্মকে নিয়ে গেছে, বাট তাকে কিন্তু আসলে গ্রহণ করে নাই। ক্ষুরধারা বলতে কি বোঝানো হয়েছে? ডিরেক্ট শব্দ অর্থ অংশ যদি তুমি ভালো করে পড়ো, শব্দ অর্থ অংশ থেকে হুবহু তুমি এই প্রশ্নগুলো উত্তর করতে পারবা। খুরের মতো চকচকে, খুরের দ্বারা কাটা, খুরের মতো ধারালো নাকি খুরের দ্বারা? এটা হচ্ছে ক্ষুরধারা বলতে খুরের মতো ধারালো যে স্রোত, খুরের মতো ধারালো যে স্রোত। খরপরশা বলতে কি বোঝানো হয়েছে? এটাও তুমি শব্দ অর্থ অংশে খুব সুন্দর করে পাবা, একটু পড়লেই তুমি শব্দ অর্থ অংশটা পাবা। ধারালো বর্ষা, তীব্র স্রোত, বাঁকা জল, মহাকাল। দেখো খরপরশা বলতে ধারালো বর্ষাকে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? ধারালো বর্ষা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এখানে বাঁকা জল বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? স্রোতের বক্রতা, জলের কল্লোল, পরিস্থিতির ভয়াবহতা, অনন্তকাল স্রোত। বাঁকা জল বলতে বোঝানো হয়েছে অনন্ত কালস্রোত। সোনার তরী কবিতায় বাঁকা জল মূলত কিসের প্রতীক? মাত্র আমরা দেখলাম কালস্রোতের, কর্মফলের, মহাকালের, আশঙ্কার। অনন্ত কালস্রোত বা কালস্রোতের প্রতীক। সোনার তরী কবিতায় ফসলের জমির চারিদিকে বেষ্টিত জলরাশি কিসের প্রতীক? কালস্রোত, অসহায়ত্ব, নিঃসঙ্গতা, নির্বিকারত্ব। কালস্রোতের প্রতীক। দেখো ঘুরাই ফিরাই একই টাইপের প্রশ্ন কিন্তু বিভিন্ন বোর্ডে এসেছে, অর্থাৎ এই এমসিকিউ গুলো কিন্তু তোমাকে পারতেই হবে, এগুলো থেকে কিন্তু তুমি বোর্ড পরীক্ষায় হুবহু কমন পাবে। সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? সম্পদ, ফসল, সৃষ্টিকর্ম, সাধনা। দেখো সোনার ধান বলতে বোঝানো হয়েছে সৃষ্টিকর্ম। কার সৃষ্টিকর্ম বলো তো? কৃষক বা কবির সৃষ্টিকর্মকে বোঝানো হয়েছে। সোনার তরী কবিতায় সোনার ধান কিসের প্রতীক? মহাকাল, কালস্রোত, সৃষ্টিকর্ম, বাল্যস্রোত। এখানে সোনার তরী কবিতায় সোনার ধান বলতে সৃষ্টিকর্মকে বোঝানো হয়েছে। সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? মহাকাল, নদীর স্রোত, খরস্রোতা নদী, ধারালো জল স্রোত। এখানে সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে বোঝানো হয়েছে মহাকাল। কাকে বোঝানো হয়েছে? মহাকালকে বোঝানো হয়েছে। সোনার তরী কবিতায় মহাকালের প্রতীক কোনটি? ধান, নদী, নৌকা, মাঝি। মাঝিকে বোঝানো হয়েছে মহাকালের প্রতীক। সোনার তরী কবিতায় বিদেশ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? পরলোক, অচেনা জগৎ, চিরায়ত শিল্পলোক, মহাকাল। কি বোঝানো হয়েছে? চিরায়ত শিল্পলোক। এটা তুমি পাঠ পরিচিতি অংশে বা শব্দ অর্থের শেষ দিকে কিন্তু সুন্দরভাবে পাবে। মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে না, কারণ কর্মকে গ্রহণ করে কারণ কি? কর্ম অক্ষয়, কর্ম দামি, কর্মপ্রিয়, কর্ম নশ্বর। কর্ম অক্ষয়, কর্মের কোনো ক্ষয় নেই, এই জন্য কিন্তু কর্মকে গ্রহণ করে, বাট ব্যক্তি জীবন নশ্বর, এই জন্য ব্যক্তি জীবনকে সে গ্রহণ করে না। সোনার তরী কবিতার মূল ভাব ফুটে উঠেছে কোন চরণে? আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। এখানে জাস্ট বিদায় চাইছে বা বিরতি চাইছে ব্যক্তি জীবন থেকে, এখানে আসলে কবিতার মূল ভাব ফুটে উঠে নাই। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, আমায় ডেকো না ফেরানো যাবে। এখানে মূলত এই যে আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, সোনার তরী কবিতায় কিন্তু এই জিনিসটাই বোঝানো হয়েছে, অর্থাৎ ব্যক্তি জীবন নশ্বর, ব্যক্তি কিন্তু মরে যাবে, বাট তার কর্ম অবিনশ্বর হিসাবে পৃথিবীতে থেকে যাবে। সোনার তরী কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি ফুটিয়ে তুলেছেন? কৃষকের দুর্দশা, প্রকৃতির বৈরূপ, মানব প্রেম নাকি জীবন দর্শন? এখানে মূলত তিনি জীবন দর্শনকে ফুটিয়ে তুলেছেন। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? আমরা এটা কোথায় পাবো? আমরা যদি পাঠ পরিচিতি অংশ ভালো করে পড়ি, পাঠ পরিচিতি পড়লেই আমরা এখান থেকে খুব সহজেই উত্তর করতে পারবো। স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত নাকি গদ্য ছন্দ? এটা মূলত মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। সোনার তরী কবিতায় অন্তলীন হয়ে আছে সমাজ দর্শন, প্রকৃতির সৌন্দর্য, জীবন দর্শন নাকি মানব প্রেম? কি উত্তর হবে? জীবন দর্শন। সোনার তরী কবিতায় যারে খুশি তারে দাও উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? যারে খুশি তারে দাও। মহাকাল, অনন্ত, অসীম না, এমন কিছু প্রকাশ পাই নাই। সৃষ্টির মাঝে বেঁচে থাকার আকুতি, হ্যাঁ এটা পারফেক্ট, কারণ কবি কিন্তু মানে সে জাস্ট বেঁচে থাকতে চাইছে, তার যে সৃষ্টিকর্ম সেটা যারেই দাও না কেন তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, সৃষ্টির প্রতি গভীর ভালোবাসা এটাও কিন্তু তার মধ্যে ছিল। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে আমাদের 2 ও 3। কি হবে সঠিক উত্তর? হবে হচ্ছে 2 ও 3। গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে, এর সাথে নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ? শূন্য নদীর তীরে রহিণী পড়ি,
এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা, ঠাই নাই ছোট সে তরি, যাহা ছিল নিয়ে গেল সেনার তরি। এটা কি হলো? এই যে শূন্য নদীর তীরে রহিনু পড়ি, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ কোনটি? সং অফারেন্স, সং অফারিং, স্যাড সংস, গীতাঞ্জলি। এটা কি হবে? সং অফারিংস। কি হবে? সং অফারিংস। পরেরটা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন? 1940, 1941, 1942, 1943। আমরা জানি যে তিনি কত খ্রিস্টাব্দে মারা যান? 1941-এ। পরপারের গ্রামখানি কিরূপ? আঁকা ছবির মতো অস্পষ্ট ও অপূর্ব, ছায়া রঙের মতো কালো বিবর্ণ। পরপারে দেখি আঁকা গ্রামখানি মেঘে ঢাকা। এই যে কিসের মতো? এই যে ছবি আঁকা, ছবির মতো। পরপারের রূপকের মধ্য দিয়ে কবিতায় মূলত কি বোঝানো হয়েছে? ওপারের গ্রাম, মৃত্যু পরবর্তী জগৎ, কল্পনার জগৎ, দূরবর্তী গ্রাম। এটা মূলত মৃত্যু পরবর্তী জগৎকে বোঝানো হয়েছে। সোনার তরী কবিতায় কি কাটা সারা হলো? পাট, ধান, ঘাস, আখ। কবিতার লাইন, ধান কাটা হলো সারা, ধান কাটা হলো সারা। তাহলে কি কাটা হলো সারা? উত্তর কি হবে? ধান। সোনার তরী কবিতায় সারা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? শুরু, শেষ, শান্ত, ইশারা। শেষ অর্থে ব্যবহৃত হয়েছে। সোনার তরী কবিতায় উল্লিখিত ছোট ক্ষেতের চারিদিকে কি? চারিদিকে রয়েছে তরু ছায়া, বাঁকা জল, ঘন মেঘ, ঘুরধারা। এই যে বাঁকা জল, কি আছে? বাঁকা জল। কবি ছোট ক্ষেত বলতে কি বুঝিয়েছেন? ছোট ফসলের ক্ষেত, নদীর ছোট চর, অজানা দেশ, মানুষের জীবন পরিধি। ছোট ক্ষেত বলতে বুঝিয়েছেন মানুষের জীবন পরিধি। মাঝি নৌকা নিয়ে চলে যাওয়ার সময় ঢেউগুলো কেমন ছিল? স্বতঃস্ফূর্ত, নিরুপায়, চঞ্চল, ধীরস্থির। কবিতার লাইনে কিন্তু বলা আছে ঢেউগুলি নিরুপায়, ঢেউগুলি নিরুপায়। তাহলে এটা কি হবে? উত্তর নিরুপায়। সোনার তরী কবিতায় কেমন নদী তীরের কথা বলা হয়েছে? ফাঁকা, ভরা, বিবর্ণ, শূন্য। এই যে শূন্য নদীর তীরে কেমন কথা বলা আছে? শূন্য নদীর তীরের কথা কিন্তু বলা আছে। এখন আমারে লহ করুণা করে সোনার তরী কবিতায় কোন দিকটি প্রকাশিত হয়েছে? বিপদ থেকে উদ্ধার, কৃষকের মিনতি, বেঁচে থাকার আকাঙ্ক্ষা, করুণ প্রার্থনা। এখানে মূলত বেঁচে থাকার আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। সোনার তরী কবিতায় কবির আক্ষেপ নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে? আমারই সোনার ধানে গিয়েছে ভরি, এখন আমারে লহ করুণা করে, গগনে গরজে মেঘ, ঘন বরষা, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। যে আক্ষেপ কিন্তু প্রকাশ পেয়েছে একদম শেষ চরণে, যে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এটা তার কিন্তু একটা আক্ষেপের জায়গা। কৃষককে প্রত্যক্ষ করে সোনার তরী কবিতায় মাঝির অনুভূতি কেমন থাকে? কৌতূহলী, নির্বিকার, বিরক্ত, আনন্দিত। কেমন ছিল? নির্বিকার ছিল, নির্বিকার। কবি বারেক তরী কোথায় ভিড়াতে বলেছেন? ঘাটেতে, পাট খেতে, কুলেতে, ধান খেতে। কবিতার চরণে কিন্তু বলা আছে বারেক ভিড়াও তরী কুলেতে এসে। কোথায় এসে? কুলেতে এসে। বারেক শব্দের অর্থ থেকেও কিন্তু প্রশ্ন আসে। বারেক শব্দের অর্থ হচ্ছে একবার। বারেক শব্দের অর্থ কি? একবার। আমার সোনার ধান কবিতা অংশের পরের অংশটুকু কি? কুলেতে এসে যারে খুশি তারে দাও, গিয়াছে ভরি, লহ করুণা করে। এই যে আমার সোনার ধানে, সোনার ধান কুলেতে এসে। পরের চরণ কোনটা? আমার সোনার ধান কুলেতে এসে। সোনার তরী কবিতায় ধান শব্দটি কয়বার উল্লেখ আছে? 4, 5, 6, 7। 4বার উল্লেখ আছে। কয়বার? 4বার উল্লেখ আছে। এখন আমরা সিকিউ নিয়ে কথা বলবো। সোনার তরী কবিতার আমরা সৃজনশীল নিয়ে কথা বলবো। সৃজনশীল নিয়ে কথা বলার আগে বেসিক যে বিষয়গুলো জানতে হবে, যে আমাদের এই কবিতাটা কিন্তু একটা রূপক কবিতা। এই কবিতাটা আমাদের কি? রূপক কবিতা। এই কবিতার যে টাইপের সিকিউ এসেছে এর আগে, প্রত্যেকটা সিকিউ যদি আমরা দেখি, সেখানে আমরা একটা মূল ভাব দেখতে পাবো, যে আমাদের এখানে ব্যক্তি জীবন নশ্বর হলেও তার কর্ম অবিনশ্বর, এই বিষয়টা উদ্দীপকে দেখা যাবে। এই বিষয়টি উদ্দীপকে ফুটে উঠবে। উদ্দীপকে ফুটে উঠবে। ম্যাক্সিমাম সৃজনশীলে আমরা এটা দেখতে পাবো, যে ওই সৃজনশীলটা পড়লেই তুমি বুঝতে পারবা যে এখানে আসলে মানুষের যে ব্যক্তি জীবন নশ্বর কিন্তু তার কর্ম অবিনশ্বর,
এই বিষয়টা আসলে ফুটে উঠতেছে। অর্থাৎ মানুষ থাকতেছে না, মানুষ কিন্তু চলে যাচ্ছে, বাট তার কর্ম পৃথিবীতে এক্সিস্ট করতেছে। এই জিনিসটা নিয়েই কিন্তু প্রত্যেকটা সিকিউ এর প্রশ্ন আসে, প্রত্যেকটা সিকিউ এ এই টাইপেরই প্রশ্ন আসে। এর বাইরে বলা যায় এখান থেকে কিন্তু আর কোনো প্রশ্ন আসে নাই। এখন বিগত কয়েক বছরে এসেছে বেশ কিছু প্রশ্ন, আমরা এখন সমাধান করব, আমরা দেখব এবং বোঝার চেষ্টা করবো যে এখানে আসলে কি বুঝাইছে। দেখো প্রথম প্রশ্ন, দেখো মহেশচন্দ্র ভট্টাচার্য ছিলেন বাঙালি হোমিওপ্যাথিক ঔষধ ব্যবসায়ী, সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব। নিজের ঐকান্তিক চেষ্টায় বিপুল ধন সম্পদের অধিকারী হন, কিন্তু নিজেও কৃষ্ণ সাধন করে জনহিতকার কাজে লিপ্ত হন। তিনি শিক্ষা বিস্তারের জন্য কি করেছিলেন? টোল, পাঠশালা, গ্রন্থাগার, হোস্টেল, নারী শিক্ষার জন্য বিদ্যানিকেতন, ছাত্রীনিবাস এবং দরিদ্রের জন্য আশ্রম, ধর্মশালা প্রতিষ্ঠা করেন। অর্থাৎ তার ব্যক্তি জীবনে অনেক গুরুত্বপূর্ণ কর্ম কিন্তু আমরা দেখতে পাইলাম। সে কিন্তু জনগণের জন্য বা মানুষের জন্য বা পৃথিবীর জন্য অনেক ভালো ভালো কাজ করে গেছে। যেমন দেখো তিনি শিক্ষা বিস্তারের জন্য টোল নিয়েছেন, পাঠশালা, গ্রন্থাগার, হোস্টেল, নারী শিক্ষার জন্য বিদ্যানিকেতন, ছাত্রীনিবাস তৈরি করেছেন, দরিদ্রের জন্য আশ্রম, ধর্মশালা প্রতিষ্ঠা করেছেন। অনেক কিন্তু তিনি আজও সকলের কাছে স্মরণীয় হয়ে আছেন। তিনি স্মরণীয় হয়ে আছেন কিসের মাধ্যমে? তার কর্মের মাধ্যমে। কিসের মাধ্যমে স্মরণীয় হয়ে আছেন? কর্মের মাধ্যমে। হয়তো ব্যক্তি জীবনে তিনি নাই, কিন্তু তার কর্মের জন্য কিন্তু সে অমরতা লাভ করেছে। অর্থাৎ মানুষ থাকবে না, মানুষ নশ্বর হইলেও কি তার কর্ম অবিনশ্বর হিসাবে টিকে থাকবে। উদ্দীপক পরে কিন্তু আমরা এই ভাবটা ক্লিয়ার হয়ে গেলাম। এখন আমরা প্রশ্নে দেখি যে আসলে কেমন টাইপের প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন দেখো, উদ্দীপকের মহেশচন্দ্র ভট্টাচার্যের ব্যক্তি জীবনের মধ্য দিয়ে সোনার তরী কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? কোন দিকটি ফুটে উঠেছে? যে ফুটে উঠেছে কোন দিকটি? যে ব্যক্তি মানুষ নশ্বর হলেও তার কর্ম অবিনশ্বর। তার কর্ম কি? অবিনশ্বর। কি? মহাকালের স্রোতে, মহাকালের স্রোতে ব্যক্তি মানুষ বিলীন হয়ে গেলেও তার কর্ম টিকে থাকে। উদ্দীপকে কিন্তু আমরা আসলে এই ভাবটাই দেখতেছি। সে কিন্তু নাই, বাট তার কর্ম এখনো কিন্তু সমাজে নশ্বর ভাবে টিকে আছে, এই অবিনশ্বর ভাবে টিকে আছে। অর্থাৎ তার কর্মের জন্যই কিন্তু মানুষ তাকে স্মরণ করতেছে। ব্যক্তি মানুষকে যে স্মরণ করতেছে বা ব্যক্তি মানুষকে চাচ্ছে, বিষয়টা এমন না। মানুষ বাঁচে কর্মের মধ্যে। উদ্দীপক ও সোনার তরী কবিতার আলোকে উক্তিটি ব্যাখ্যা করে। এটাই তো, যে সে কিন্তু মারা গেছে, বাট সে ভালো ভালো কর্ম করছিল, এজন্যই কি মানুষ তাকে স্মরণ করতেছে। বাট সে যদি কি করতো? সে যদি ভালো কর্ম না করতো, ভালো কর্ম মনে করো না করতো, তাহলে কি মানুষ তাকে স্মরণ করতো? মানুষ তাকে তাহলে স্মরণ করতো কখনো? তাকে কিন্তু কখনোই স্মরণ করতো না। মানুষ তাকে স্মরণ করতেছে কেন? শুধু তার কর্মের জন্য। শুধু কি আমরা কি বলতে পারি? যে শুধু তার কর্মের জন্যই কিন্তু তাকে স্মরণ করতেছে, শুধু কর্মের জন্য। অর্থাৎ শুধু কর্মই কিন্তু তাকে টিকিয়ে রেখেছে, বাট কর্ম না করলে কিন্তু তার কোনো ভ্যালু আসলে ছিল না। ওখানে আমরা দেখতে পাই যে কবিতায় আমাদের কৃষককে কিন্তু নিচ্ছে না, কিন্তু কৃষকের সোনার ধান অর্থাৎ কবির যে সৃষ্টি কর্ম, সেগুলো কিন্তু মহাকাল গ্রহণ করতেছে। অর্থাৎ মানুষ বাঁচে কি? শুধু তার কর্মের মধ্যে। মানুষ কিসের মধ্যে বাঁচে? কর্মের মধ্যে। কর্ম করলে সে সমাজে টিকে থাকবে, না করলে কি সে ব্যক্তি জীবন যেমন বিলীন হয়ে গেছে, সেও বিলীন হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, নানা কি বলতেছে? আমার বন্ধু বিদ্যানন্দ এই বিখ্যাত বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। সমাজের অনেকেই বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগকে তখন ভালো চোখে দেখেননি, সহযোগিতাও করেননি। তবে তিনি দমে যাননি, তিলে তিলে গড়ে তোলেন এই বিদ্যালয়টি, কিন্তু সুনামের সবটুকু সম্মান তার কপালে জুটল না। না না, তিনি কোথায়? তিনি নেই, অথচ তার কর্মপদ পেয়েছে তার অবর্তমানে আমাদের মাঝে। অর্থাৎ এখানেও কিন্তু আমরা একই ভাব দেখতে পাই। অর্থাৎ এইখান থেকে, অর্থাৎ সোনার তরী কবিতা থেকে সিকিউ আসলে এর বাইরে আসলে সিকিউ আসা সম্ভব না। অর্থাৎ বারবার এখানে আমরা দেখতেছি কিন্তু যে ব্যক্তি মানুষ কিন্তু বিলীন হয়ে গেছে, ব্যক্তি মানুষ কিন্তু নাই, কিন্তু তার কর্ম অবিনশ্বর। তার কর্ম কিন্তু সমাজে টিকে আছে, তার কর্ম মানুষ শ্রদ্ধা করতেছে, তার কর্ম সমাজে সুফল ভোগ করতেছে। সেই বিষয়টাই কিন্তু এখানে আমরা দেখতেছি। নাতি বলতেছে কি নিষ্ঠুর পৃথিবীর নিয়ম, অর্থাৎ পৃথিবীর নিয়মটা এমনই নিষ্ঠুর যে ব্যক্তি মানুষ থাকবে না, কিন্তু তার কর্ম কিন্তু অবিনশ্বর ভাবে টিকে থাকবে। এটাই হচ্ছে নিষ্ঠুর জীবনের একটা নিয়তি।
গয়ে কি বলেছে দেখো, উদ্দীপকের বিদ্যানন্দ সোনারতরী কবিতার কার সঙ্গে কিভাবে সম্পর্কিত? বিদ্যানন্দ কার সঙ্গে সম্পর্কিত? বিদ্যানন্দের কথা যদি আমরা বলি, সে কিন্তু কার সঙ্গে সম্পর্কিত? সেও কিন্তু কৃষকের সাথে সম্পর্কিত। ঠিক আমরা যেমন দেখতে পাই ওখানে কৃষকের সোনার ধান কিন্তু নিয়ে যাচ্ছে মহাকাল। কি হচ্ছে? কৃষকের সোনার ধান। কৃষকের সোনার ধানকে আমরা কি বলতে পারি? কৃষকের সোনার ধানকে আমরা বলতে পারি কবির সৃষ্টিকর্ম। কবির সৃষ্টিকর্ম। অর্থাৎ মহাকাল কৃষকের ধান বা কবির সৃষ্টিকর্মকে গ্রহণ করেছে, কিন্তু শূন্য নদীর তীরে কিন্তু আমাদের কৃষক বা কবি বিলীন হয়ে যাচ্ছে। কবি কি হয়ে যাচ্ছে? বিলীন হয়ে যাচ্ছে। তাহলে সে কার সাথে সম্পর্কিত? সে কিন্তু আমাদের কৃষক বা বলতে পারি রূপকার্থে আমরা কি বলতে পারি? কবির সাথে সম্পর্কিত। অর্থাৎ কবি কিন্তু হারিয়ে গিয়েছে, বাট তার যে সৃষ্টিকর্ম বা তার যে সোনার ধান বলতে পারি আমরা, সেই জিনিসটা কিন্তু এখনো সমাজে টিকে আছে। তার কর্মপথ পেয়েছে তারই অবর্তমানে আমাদের মাঝে। উদ্দীপকে এই উক্তির আলোকে সোনারতরী কবিতার মূল হয় যে সোনারতরী কবিতায়ও কিন্তু একই জিনিস বলেছে যে ব্যক্তি মানুষ কিন্তু বিলীন হয়ে যাবে। ব্যক্তি মানুষ কি হয়ে যাবে? ব্যক্তি মানুষ বিলীন হয়ে যাবে। ব্যক্তি মানুষ কি হয়ে যাবে? বিলীন হয়ে যাবে। কিন্তু কি তার কর্ম টিকে থাকবে। কর্ম কি হবে? কর্ম টিকে থাকবে। এখানে আমরা কিন্তু দেখতে পাই তার অবর্তমানে, বিদ্যানন্দের অবর্তমানে তার প্রতিষ্ঠিত যে বিদ্যালয় আছে এটা কিন্তু টিকে আছে, সমাজের মানুষের এখন কাজে লাগতেছে। মানুষ সেই জিনিসটাকে মানে কি বলা যায়, ভালোবাসতেছে বা সেই জিনিসটার প্রতি শ্রদ্ধাবোধ কাজ করতেছে। কিন্তু বিদ্যানন্দ কিন্তু আজকে আর নাই। বিদ্যানন্দ যখন কাজটা করেছিল তখন কিন্তু মানুষজন তাকে সম্মান না জানালেও এখন তার প্রতিষ্ঠানকে সবাই সম্মান করতেছে। তার ব্যক্তি মানুষকে সম্মান করুক আর না করুক, তার যে কর্মকেই কিন্তু মানুষজন সম্মান করে শেষ পর্যন্ত। পরবর্তী আরো একটা সিকিউ আমরা দেখবো। দেখো, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের দ্বারা নয়। প্রত্যেকটা সিকিউ আসলে এই টাইপেরই এসেছে, এর বাইরে আসলে এখান থেকে আলাদাভাবে সিকিউ আসারও কোনো আসলে সুযোগ নাই। ঘুরায় ফিরায় এই জিনিসগুলোই আসে বারবার। এমনই একজন অমর শিল্পী ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। তার আঁকা অনেকগুলো চিত্রকর্মের মধ্যে মোনালিসা, যা আজও শিল্পপ্রেমীদের মুগ্ধ করে রাখে। 1519 সালে লিওনার্দো দা ভিঞ্চি মারা গেলেও আজও আমাদের মাঝে বেঁচে আছেন। তার আঁকা মোনালিসার ভুবনমোহিনী অবিনশ্বর হাসি আজও তার সৃষ্টির এক বিরাট রস। সে কিন্তু বিলীন হয়ে গেছে। ব্যক্তি মানুষ কিন্তু আর আমাদের মাঝে নাই, কিন্তু তার কর্ম কি অবিনশ্বর ভাবে টিকে আছে। অর্থাৎ প্রত্যেকটা সিকিউতে ঘুরায় ফিরায় আমরা একই জিনিস দেখতে পাবো যে ব্যক্তি মানুষ এখানে টিকে থাকতে পারবে না, সে মহাকালের স্রোতে হারিয়ে যাবে, বাট তার কর্ম অবিনশ্বর ভাবেই সমাজে টিকে থাকবে বা মহাকালের তরিতে ঠাঁই পাবে। উদ্দীপকের লিওনার্দো দা ভিঞ্চির ব্যক্তি জীবনের মধ্যে দিয়ে সোনারতরী কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যক্তি জীবনের মধ্যে দিয়ে কোন দিকটা ফুটে উঠেছে? যে ব্যক্তি জীবন নশ্বর। কি আবার দেখো সেই একই প্রশ্ন, কি ব্যক্তি জীবন নশ্বর, কিন্তু কি কিন্তু তার কর্ম অবিনশ্বর। সেই জিনিসটাই কিন্তু ফুটে উঠেছে। মোনালিসা সৃষ্টিকর্মটা আজও পৃথিবীর মানুষের কাছে কিন্তু খুব ভালো লাগার একটা বিষয় আছে। মানুষ আজও মুগ্ধ হচ্ছে সেটা দেখে। বাট লিওনার্দো দা ভিঞ্চি কিন্তু আজকে বেঁচে নেই আমাদের মাঝে। অর্থাৎ সে বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু তার কর্ম মহাকালের তরিতে ঠাঁই পাচ্ছে, পৃথিবীতে কিন্তু থেকে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখি আমরা। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের দ্বারা না। একটু আগেও আমরা দেখেছিলাম এটা। দেখো, পৃথিবীতে অনেকেই দেখা যাচ্ছে কেউ 100 বছর প্লাস আয়ু পাচ্ছে, আবার কেউ দেখা যায় 20 বছর বা 21 বছর আয়ু পাচ্ছে। বাট এই 100 বছর আয়ু পাইলেও অনেক মানুষকে কিন্তু তারা কি বিলীন হয়ে যাচ্ছে মহাকালের কালস্রোতে, তাদের কথা কিন্তু কেউ জানতেছে না। আবার অনেকেই 21 বছর আয়ু পাইলেও তারা কিন্তু আজও মানুষের মনের মধ্যে জায়গা করে রাখছে। যেমন আমরা যদি আমাদের ভাষার শহীদদের কথা বলি, তারা অনেকেই কিন্তু অনেক অল্প বয়স আয়ু পেয়েছে, বাট তাদের কথা কিন্তু আজও পৃথিবী মনে রেখেছে। আবার অনেকেই অনেক বেশি আয়ু পেলেও তাদের কথা কিন্তু সমাজ জানে না। কারণ কি, সমাজ তো কখনো ব্যক্তি মানুষ ধরে ধরে মনে রাখবে বিষয়টা এমন না। যে যেমন কর্ম করেছে তার কর্মটাকেই মনে রাখবে। মহাকাল বা সমাজ কখনো কি করবে না, ব্যক্তি মানুষকে মনে রাখবে না, শুধু তার কর্ম। অর্থাৎ তুমি যত বছর বাঁচো না কেন, তোমার বাঁচার অর্থাৎ আয়ু অর্থাৎ তোমার যে বয়স, এই বয়স এখানে কোনো ফ্যাক্টর হিসাবে কাজ করবে না। তুমি যে কর্মটা করতেছো এটাই হচ্ছে আসল বিষয়। অর্থাৎ এখান থেকে যে সিকিউ গুলো আসুক না কেন, ঘুরায় ফিরায় কিন্তু এই জিনিসগুলোই আসবে। আমরা যে এমসিকিউ গুলো দেখলাম এত সময়, এই এমসিকিউ গুলো বারবার পরীক্ষায় এসেছে, এর মধ্যে থেকে ঘুরায় ফিরায় এই এমসিকিউ গুলো আসবে। হয়তো একটু কথা পরিবর্তন করে দিতে পারে, বাট
সিকিউ মোটামুটি এই মানে যেগুলো আমরা সমাধান করেছি এগুলো থেকেই তুমি হুবহু কমন পাবে। এর পাশাপাশি আমরা যদি মানে এমসিকিউ এর কথা বলি, এমসিকিউ কিন্তু এই জিনিসগুলাই আসবে। হয়তো সিকিউতে এখানে নামটা পরিবর্তন করে দিতে পারে, আমরা লিওনার্দো দা ভিঞ্চি দেখেছি বা মহেশচন্দ্র ভট্টাচার্য দেখেছি, এখানে অন্য কারোর নাম দিতে পারে, কিন্তু আলোচনা কিন্তু ঘুরাই ফিরাই একই। অর্থাৎ এই ক্লাসটা দেখলে এখান থেকে যে কোনো ধরনের এমসিকিউ বা সিকিউ তোমার বোর্ড পরীক্ষার উপযোগী তুমি সব কিছুই উত্তর করতে পারবে। তো ভালো থাকবা সবাই, পরবর্তী কোনো ক্লাসে আবারও দেখা হবে।